মানে আমি যদি একটেল থেকে ছুটিতে যেতাম তো বাজারে গুজব বের হয়ে যেত যে আসিফ ইকবাল রিজাইন করে গ্রামীণে জয়েন করছে নয় বাঙালিকে। অলরেডি আপনি জানেন কি করতে যাচ্ছেন। আমি যখন গেছি তখন মাত্র 1200-1300 লোক। আমি যখন ছেড়ে আসি তখন প্রবাবলি 8,500 লোক এমপ্লয়েড। ইনিশিয়াল যে সাকসেস যেটা পাচ্ছিলেন ওটা পেয়েছেন আপনি, বাট তারপরও মনে হয় কিছু মিসিং ছিল আপনার জায়গা থেকে। ইট ওয়াজ এ বিগেস্ট অ্যাচিভমেন্ট অফ মাই লাইফ। প্ল্যানস ওয়ার গেটিং ডিরেল, ডেফার্ড, পিলফারেজ নিয়ে কিছু স্ক্যান্ডাল হলো ওই সময়। আমার তো কিছু একটা করতে হবে, কারণ আমি যদি কিছু একটা না করি আমি পাগল হয়ে যাব। You know how to attain success. Somehow you don't know how to manage success. 3টে ব্র্যান্ডে একই অ্যাম্বাসেডর। ইজ ইট নট ইন্টারেস্টিং শাহেদ? Welcome to Bad People again. So, our conversation continues to part 3. We are hoping that is the last part. Or is it? Let's find out. So, you started planning to move. So I started to turn down, to say goodbye to telco. So, you closed that chapter of your life and you pretty much ওই সময়টাতে আসলে another chapter opened up. I guess one of the most significant chapter also in your life. এসিআই লজিস্টিক্স, যেটা পরে আমরা এখন যাকে চিনি হচ্ছে স্বপ্ন হিসাবে, ওই জার্নিটা যখন শুরু হলো এসিআই রোপ টু উইন, ডিড দে নো what they wanted to do with this? তাহলে আপনাকে নিয়েছে কি হিসাবে তখন? So basically ACI, basically it is Dr. Arif Adola, who is one of the exceptional human being that I have ever met. Amazing person. So Dr. Dola was looking for potential leaders in the market এবং তাদের সাথে একটা ডিসকাশন করতে চায়। সো মনোর অ্যান্ড অ্যাসোসিয়েটস হঠাৎ করে আমাকে ট্র্যাক ডাউন করে বলল, ইটস এ হেড হান্টার কোম্পানি। ওনারা ট্র্যাক ডাউন করে আমাকে বলল যে Dr. Dola from ACI, who is the managing director, he wants to have a business discussion with you. So আমি বললাম, আমার তখন এমন অবস্থা, তখন আমি একটেলে, আমি যদি একটেল থেকে ছুটিতে যেতাম তো বাজারে গুজব বের হয়ে যেত যে আসিফ ইকবাল রিজাইন করে গ্রামীণে জয়েন করছে নয় বাঙালিকে। এরকম একটা অবস্থা, ইট ইউজ টু পুরা আমার চাল চলন কোথায় যাচ্ছি না যাচ্ছি এগুলো খবর হয়ে যেত। সো আই ওয়াজ ভেরি কেয়ারফুল যে প্রফেশনালি আমি ইনফ্যাক্ট আমার সিভি পর্যন্ত আপডেট করি নাই। এরকম একটা অবস্থায় হি ওয়ান্টেড টু সি মি, এবং আমি জানিও না কেন, আমি মনে করছি নর্মাল মামুন ভাই অনেক সময় কথা বলতে চান, বিভিন্ন অর্গানাইজেশন থেকে কথা বলতে চাই, আমি কথা বলি সবসময়। মামুনুর রশিদ, আচ্ছা মামুন ভাই অনেক সময়, হি ইজ মাই মেন্টর অ্যাকচুয়ালি। সো আমি সবসময় আমার যে কোনো সমস্যার জন্য, যে কোনো কিছুর জন্য, আই অলওয়েজ গো টু হিম ফর হিজ অ্যাডভাইস। আই মেট হিম, সো উই ডিসকাসড অ্যাবাউট ফিউচার, we discussed about the Bangladesh, we discussed about the industry, we discussed about FMCG, technology, কোন স্ফিয়ারে কাজ করা যায়, নতুন কোন বিজনেস প্রসপেক্টস আমরা এক্সপ্লোর করতে পারি ফর বাংলাদেশ, এগুলো নিয়ে অনেক কথা হয়। সো প্রবাবলি হি লাইকড। তখন রিটেল নিয়ে কথা হচ্ছে? রিটেল না কিচ্ছু না, নাথিং। ওকে, নাথিং। সো কিছুদিন পরে, মাসখানিক পরে আমাকে আবার মনোর অ্যান্ড অ্যাসোসিয়েটস থেকে বলা হলো যে উনি তো আপনাকে খুব পছন্দ করেছেন, উনি আপনাকে হায়ার করতে চান। বললাম কিসের জন্য ভাই? আপনার তো এইখানে সব লোকজন আছে, কি করবে? বলছে উনি একটা নতুন বিজনেস উইং খুলবেন এবং ওইটা আপনি লিড করবেন। বললাম কোথাকার বিজনেস উইং? কিছু নাই। বলে একদম অ্যাবসলিউটলি জিরো, আপনি ইউ উইল বি দ্য ফার্স্ট রিক্রুট ফর দ্যাট, এবং আপনি যেটা করতে চান সেটাই আপনি করতে পারবেন। ওই কথাটা আসলে ওয়ার্ক লাইক এ ম্যাজিক ফর মি। দুইটা জিনিস, একটা হচ্ছে আমি যা করতে চাই সেটা আমি করতে পারবো। সেকেন্ড থিং হচ্ছে যে আমি তো অনেক মাল্টি ন্যাশনালের সাথে কাজ করলাম, ক্যান আই নাও কন্ট্রিবিউট ইনটু দ্য লোকাল কোম্পানিজ? সো ওইটা আমাকে অ্যাট্রাক্ট করলো, অ্যান্ড দিস টু কম্বিনেশনে আই ডিসাইডেড টু জয়েন এসিআই লজিস্টিক্স। সো আমার এসিআই লজিস্টিক্সের জবটা হইল, আমি একটেল থেকে টার্ন ডাউন করলাম, দেন আই জয়েন্ড এসিআই লজিস্টিক্স। দ্যাটস হাউ দ্য হোল থিং হ্যাপেন্ড।
সো অলরেডি আপনি জানেন কি করতে যাচ্ছেন এসিয়া লজিস্টিক্সে? না। হাউ লং ডিড ইট টেক বিফোর ইউ নিউ দ্যাট আমি এটা করতে চাই? It took me almost 5 to 6 months actually to figure out আমরা কি করব। প্রথমে তো আমার দরকার ছিল যে আমার 1-2 ছেলে যারা আমার সাথে একসাথে ইন ট্যান্ডেম কাজ করবে। সো আমরা we made lot of inquisitive কি বলবো exploration যে কি করা যায়। তো one of the thing that came to our mind is that আমরা যখন বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের নাম্বার নিয়ে কাজ করছিলাম তখন আমরা দেখেছি যে there is almost 52% expenditures of Bangladeshi household is on day-to-day expenditures, food and other daily necessities. সো এটা আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ এ হিউজ অপরচুনিটি এই জায়গাটা, এবং এটার যে সলিউশন ম্যাট্রিক্স সেখানে ইট ইজ মোর কাঁচা বাজার দেন এনিথিং এলস। অন দ্য আদার হ্যান্ড গুডস মার্কেট এফিসিয়েন্সি জায়গাটা ইজ নট ভেরি ওয়েল স্টাবলিশড উন্নত দেশের মতো। সো দেয়ার ইজ অলওয়েজ এ গুডস মার্কেট এফিসিয়েন্সি তৈরি হওয়ার একটা জায়গা আছে। এবং আমার পুরো ধারণাটা ছিল এরকম যে শহরে গ্রামের অনেক জিনিস প্রয়োজন হয় আর গ্রামের শহরের অনেক জিনিস প্রয়োজন হয়। সো দের ইজ ইন সাপ্লাই চেইন দের ইজ এ কনসেপ্ট কল রিভার্স লজিস্টিক্স। ক্যান উই ক্রিয়েট এ রিভার্স লজিস্টিক্স যেখানে শহরের জিনিসগুলো গ্রামে যাবে, গ্রামের জিনিসগুলো শহরে আসবে, and we create this exchange and then we empower the krishak with the market access and empower the consumers with the village access যেটা হচ্ছে ওর রুট, সেই জায়গাটা আমরা নিয়ে যেতে পারি কিনা। দ্যাট ওয়াজ দ্য হোল থট। এবং সেই থটের মধ্যে আমরা দেখলাম যে মহিলারা বাজারে যেতে পারে না, বাজারে গেলে এরকম নাকের হয়, একটু ধাক্কা দেয়, মেয়েদেরকে একটু অন্য নজরে দেখে। সো দে ডু নট গো টু শপিং, বাট ফর দ্য লাভ অফ দেয়ার ফ্যামিলি দে উড লাইক টু ডু শপিং। এগুলো সব রিসার্চ কিন্তু, হ্যাঁ, এগুলো আমরা রিসার্চ করেই বের করি। সো দে লাভ টু ডু শপিং ফর দ্য কেয়ার অফ দ্য ফ্যামিলি, কিন্তু ওরকম একটা এনভায়রনমেন্ট তারা পায় না। সো আমরা যেটা করলাম সেটা হচ্ছে মিডল ক্লাসের জন্য একটা সলিউশন সিক করলাম। I think one of the terms you used to use at the time was the joy part was not there, shopping এর মধ্যে. So how that can be brought into the whole shopping item. So আমরা বললাম যে ঠিক আছে, তাহলে এটা how will it be different than Agora, Mina Bazaar, etc. তখন আমরা বললাম যে no, Agora and Mina Bazaar is made copying the international model, but আমাদের এখানে একটা ubiquitous indigenous model দরকার, যেখানে আমরা দেখব যে কমার্শিয়াল ক্লাস্টার এবং রেসিডেন্সিয়াল ক্লাস্টারের ইন্টারসেপশন পয়েন্টে আমরা একটা স্বপ্ন করব, যাতে করে একজন মহিলা যার গাড়ি নাই সে বাচ্চাকে স্কুলে দিয়ে রিক্সা করে ফেরত আসার সময় টুক করে বাজারটা করে ওই সেম রিক্সাতে বাসায় ফেরত যেতে পারে। অথবা একজন ওয়ার্কিং উইমেন সারাদিন কাজ করার পর বাসায় ফেরার পথে শি ক্যান এন্টার স্বপ্ন, ডু দ্য শপিং অ্যান্ড গেটস ব্যাক। সো ওই স্বপ্ন থেকেই কিন্তু আসলে স্বপ্নটা তৈরি করা। নামটা আপনার দেয়া? নামটা আমার দেওয়া, উইথ কোলাবোরেশন অফ ডক্টর আরিফ। সো এবং আমার মনে আছে যেটা আমরা ওই সময় কাজ করতাম, সো আপনার ইউ হ্যাড এ সার্টেন ভিশন ইন টার্মস অফ কি দেখতে চান, রিচ ফর দ্য স্টার্স। বলি একটা খুব ছোট্ট করে বলি, সেটা হচ্ছে ডক্টর দৌলা এবং আমরা দুজন উই অলওয়েজ ইউজ টু ডিসকাস অ্যান্ড ব্রেইন স্টর্ম। তো উনি বললো যে এটার নাম কি হবে। তখন বললাম যে ঠিক আছে, ইউ গিভ মি সাম টাইম, ইউ অলসো থিঙ্ক, আই অলসো থিঙ্ক। সপ্তাহখানেক চলে যাওয়ার পর আমাকে আবার ডাকলো, বললো যে চলেন আমরা একটু আলাপ করি, কী চিন্তা করলেন। তো আমি বললাম যে দেখেন, একটা মানুষের জীবনে 3টা শব্দ অ্যাকচুয়ালি গভর্ন হিজ অর হার লাইফ। বললো হোয়াট আর দিস ওয়ার্ডস? আমি বললাম প্রথম শব্দটা হচ্ছে বিশ্বাস। যেমন ধরুন আমি আল্লাহ বিশ্বাস করি, কেউ যদি বলে আল্লাহ নাই, will I accept it? I will give my life, but I will not accept it. So বিশ্বাস হচ্ছে the greatest virtue of all. What is the second one?
আমি বললাম দ্য সেকেন্ড ওয়ান ইজ ড্রিম। একটা মানুষ স্বপ্ন ছাড়া বাঁচতে পারে না, স্বপ্নই মানুষকে বাঁচায়, স্বপ্নই মানুষকে তাড়িত করে। হোয়াট ইজ দ্য লাস্ট ওয়ান? আই সেড ভালোবাসা। আমরা সবাই ভালোবাসার কাঙ্গাল। সো দিজ আর দ্য থ্রি থিংস দ্যাট গভর্ন আওয়ার personality, our thought, our achievement, our drive, everything is governed by these three. So তাহলে আপনি কি করতে চান? আমি বলছি আমি এটাকে স্বপ্ন নাম দিতে চাই। স্বপ্ন হচ্ছে কৃষকের বাজার পাওয়ার স্বপ্ন, স্বপ্ন হচ্ছে মহিলার বাজার করার স্বপ্ন, স্বপ্ন হচ্ছে হাজব্যান্ডের তার ফ্যামিলিকে এম্পাওয়ার করা যে না সেই স্বপ্নে বাজার করতে পারবে, বিকজ ইটস এ মোস্ট রিলায়েবল of all outlets. So এটার জন্য we created this concept called affordable relevant quality, এবং সেখান থেকে কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার। সো ওই টয়েলটা, মিডল ক্লাস টয়েলটা, এবং ওই জায়গাটার থেকেই স্বপ্নের শুরু। সো এবং আমার মনে আছে ওই সময় মানে আপনি যেটা বলছেন যে মিনা বাজার ছিল, আগোড়া ছিল, স্বপ্ন কি করবে, আমার ওই সময় যে কনভারসেশন হতো আপনাদের সাথে, আপনার সাথে বা আপনার টিমের সাথে, দ্য ভিশন ওয়াজ ইটস গোনা বি আ নেশন ওয়াইড থিং, নট আ মেট্রোসেন্ট্রিক ফেনোমেনা। কারেক্ট। হ্যাঁ, এবং আমার মনে আছে বলতেন যে এভরি স্ট্রিট কর্নার মানে শুড হ্যাভ এ স্বপ্ন। কারেক্ট। হ্যাঁ, সো 7-Eleven-এর একটা চিন্তা ভাবনা ছিল, মানে কিন্তু মার্জ বিটুইন 7-Eleven and কিন্তু আমি কখনোই 7-Eleven কনসেপ্টটাকে বাংলাদেশে আনতে চাই নাই, কারণ আমি মনে করেছি যে আমাদের কনজিউমারের 7-Eleven দরকার নাই, কারণ প্রচুর মুদির দোকান আছে, প্রচুর জেনারেল স্টোর আছে। আমাদের একটা আরবান নেবারহুড ওয়েট মার্কেট গ্রসারি স্টোর দরকার। দ্যাটস হোয়াট উই ওয়ান্টেড টু ক্রিয়েট। এবং রুরাল নেবারহুড ওয়েট মার্কেট গ্রসারি স্টোর দরকার, যেটা শুধু ওইখানকার জিনিসপত্র বিক্রি করবে তা না, যেটা শহরেরও অনেক জিনিস বিক্রি করবে। তাহলে ওই স্টোরটা হচ্ছে একটা কমপ্লিট স্টোর, যেখানে মানুষ গেলে তার প্রয়োজনের ম্যাক্সিমাম জিনিসপত্র পাবে, ডেইলি শপিংয়ের ম্যাক্সিমাম জিনিসপত্র পাবে। সো দ্যাট ওয়াজ দ্য কনসেপ্ট থ্রু হুইচ উই ওয়েন্ট। সো ওই সময়টাতে স্বপ্ন, সো এটা কিন্তু সহজ ছিল না, অবশ্যই না, হ্যাঁ, বিকজ ইউ সি এই ধরনের ওয়েট মার্কেট গ্রসারি চেইন বাংলাদেশে খুবই লিমিটেড ছিল, এবং আমরা যেই লেভেলে স্কেল আপ করছিলাম, আমরা 79টা আউটলেট একসাথে করেছি, এবং ইন 2008 আই হ্যাড আ হার্ট অ্যাটাক ডুইং দিস। হ্যাঁ, সো ইউ ক্যান ইম্যাজিন হোয়াট কাইন্ড অফ প্রেশার আই টুক। এবং ওই সময় আমার যে টিমটা ছিল, ওটা ওয়াজ ভেরি নিউ এট দ্য টাইম, বাট ভেরি হার্ড ওয়ার্কিং, বাট phenomenal team. I think one of the most outstanding team. But I have ever managed. আপনি you gathered those people and they are not from this discipline. না, সব বিভিন্ন জায়গা থেকে আসছে। কিন্তু ইন্টারেস্টিং জিনিস ছিল, ওই যে আমি রবিতে ইন্টারভিউ করতাম, এইখানেও আমি অনেক লম্বা সময় ধরে ইন্টারভিউ করে করে এই লোকগুলোকে সিলেক্ট করি। কেন সিলেক্ট করি? বিকজ they wanted to change the landscape of goods market efficiency in this market. ওই জিনিসটা, ওই ভিশনটা, ওই আর্টসটা এই পুরো টিমের মধ্যে আমরা ইনকালকেট করতে পেরেছি। এবং বিলিভ ইউ মি, যতগুলো লোক আমার সাথে কাজ করছে, এভরিবডি ইজ সাকসেসফুল, বিকজ ইউ সি উই সিলেক্টেড দোজ পিপল যাদের ওই হাঙ্গারটা ছিল, যে দে উইল ডু ইট আর কি, ওই জায়গাটা। সো পিপল ফার্স্ট, স্ট্র্যাটেজি সেকেন্ড, জিম কলিন্স, ওই জিনিসটা আমি খুব ফলো করেছি ওখানে। এবং দে ওয়ার ড্রিভেন বাই পারপাস, নট এনিথিং এলস। ইট ওয়াজ নট মানি। রাত দিন 24 ঘন্টা পাগলের মতন আমরা কাজ করছি। ইউ ক্যান ইম্যাজিন, মানে ইট ওয়াজ সাচ অ্যান এক্সপিরিয়েন্স, সাচ অ্যান এনথ্রলিং এক্সপিরিয়েন্স, যে কি বলবো, মানে আমার কাছে মনে হচ্ছে ওই ছেলেপেলেগুলো ফাটাই দিচ্ছে। মানে আমরা যখন প্রথম পোস্তগোলা আউটলেট লঞ্চ করি, সেকেন্ড ওয়ারি লঞ্চ করি, ইট ওয়াজ সাচ এ জয়। মানুষজন বাজার করতেছে, মানুষজন কিনতেছে, অ্যান্ড উই আর ক্রিয়েটিং ফুটফল। আমরা এই জিনিসটা, এই এক্সপিরিয়েন্সটা দিতে পাচ্ছি। সারা বাংলাদেশের 128টা অ্যাসেম্বলি মার্কেট থেকে উই ইউজ টু ব্রিং প্রোডাক্ট টু ঢাকা। আমরা শুধু এখানে বিক্রি করতাম না, আমাদের চ্যালেঞ্জ ছিল যে আমরা যা প্রোডাক্ট বেঁচে যাবে সেটা আমরা কারণ বাজারে বিক্রি করতে পারছি কিনা। যদি আমরা কারণ বাজারে বিক্রি করতে পারি, দেন উই আর এফিশিয়েন্ট। যদি আমরা ওই প্রোডাক্ট কারণ বাজারে বিক্রি করতে না পারি, যদি ইফ ইউ হ্যাভ টু বাই দ্য প্রোডাক্ট ফ্রম কারণ বাজার, দেন দেয়ার ইজ নো ইউজ। ভাই, আমার কেন খামোখা স্বপ্ন বানাইতে হবে? দেন ইট ইজ নট পারপাসফুল, দেন ইট ইজ নট গিভিং অ্যাক্সেস টু দ্য গ্রামের কৃষক
টু দ্য আরবান মার্কেট, সেটা না। সো এবং পুরো স্বপ্নটাই ছিল যে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে একটা করে স্বপ্ন হবে। সো দ্যাটস হাউ দ্য হোল থিং ওয়াজ ডান। এবং ওই যে তারা ছোঁয়ার ব্যাপারটা, হ্যাঁ, এই তারা ছোঁয়ার ব্যাপারটা না কিন্তু ডক্টর দোলার ছিল। রিচ ফর দ্য স্টার্স, রিচ ফর দ্য স্টার্স মানে if you pronounce স্বপ্ন, internally that generates a little bit of drive from a subconscious এবং unconscious level as well. আমার মনে হচ্ছে ওই সময় আমরা নামের ব্রিফ আমাদেরকে দিয়েছিলেন, এবং আমরা সবসময় মানে গ্লোবালি যে ধরনের নাম একটু ফান, একটু কি বলে ইজি টু প্রোনাউন্স, হ্যাঁ, ওই জায়গাতে চিন্তা করলে স্বপ্ন ওয়াজ নট দ্য ইজিয়েস্ট অফ দ্য নেমস, ইভেন দ্য মোস্ট ফান নেম টু প্রোনাউন্স, বাট আই রিমেম্বার ইউ আর ভেরি কনফিডেন্ট দ্যাট ইজ গোনা ওয়ার্ক, হ্যাঁ। অ্যান্ড মানে এবং আমরা ওই সময় একটা পর্যায়ে গিয়ে আমরা আস্তে আস্তে উই সর্ট অফ বিলিভড ইন দ্যাট ভিশন অলসো। এবং আপনি যেটা বললেন যে শুরুতে ভেরি রকি স্টার্ট অ্যাজ দ্য এজেন্সি, উই অলসো মানে ওয়ে অফ ওয়ার্ক নিয়ে আমরাও স্ট্রাগল করতাম, এভাবে কাজ হচ্ছে কেন, ওভাবে কাজ হচ্ছে কেন, বিকজ অ্যাগেন ইটস অল নিউ ওয়ে অফ ওয়ার্কিং ওই সময়। এবং নতুন কয়েকটা আউটলেট বন্ধ করতে হলো আপনাদের, হ্যাঁ। সো নট দ্য ইজিয়েস্ট অফ টাইমস ইউ ওয়েন্ট থ্রু, হ্যাঁ। সো এবং মানে প্ল্যান্স ওয়ার গেটিং ডিরেল, ডেফার্ড, হ্যাঁ, পিলফারেজ নিয়ে কিছু স্ক্যান্ডাল হলো ওই সময়। সো সব কিছু সামলে আপনি আগাচ্ছিলেন, বাট একটা ওই সময় যেসব আপনি ইনিশিয়াল যে সাকসেস যেটা পাচ্ছিলেন ওটা পেয়েছেন আপনি, বাট তারপরও মনে হয় কিছু মিসিং ছিল আপনার জায়গা থেকে। না, ওরকম কিছু ছিল না। ইট ওয়াজ আ পার্সোনাল সেটব্যাক। যেটা হচ্ছিল সেটা হচ্ছে, প্রথম কথাটা হচ্ছে আমরা যখন স্বপ্নটাকে এক্সপ্যান্ড করলাম টু 69-70 আউটলেটস, সেখান থেকে আমাদেরকে কম্প্রেস করতে হলো। কম্প্রেস করার সময় আমরা যে বিজনেস মডেল করেছিলাম সেই বিজনেস মডেলটাকে অ্যাডজাস্ট করতে হলো। এবং এই কম্প্রেশনে আমার নিজেরই রিক্রুট করা কিছু লোকরে আমার বিদায় করতে হবে, বা আই হ্যাভ টু সে দেম নো। সো এইটা অন প্রিন্সিপাল আমার জন্য ওয়াজ নট ভেরি ইজি না, আমার জন্য একেবারেই এথিক্যাল হতো না। এটা একটা কনসিডারেশন ছিল। এবং ওই সময়টায় আরও একটা কনসিডারেশন হলো, সেটা হচ্ছে যে আমার ছোটো মেয়ে আলিনা জন্ম নিল, এবং আলিনা হ্যাজ ওর ডিফেক্টিভ হার্ট, এবং ওকে ওই সময় এরকম সিরিয়াস টাইমে ওর জীবনটা বাঁচানোর জন্য উই হ্যাড টু টেক হার টু দিল্লি। এবং দিল্লিতে গিয়ে আমি জানতে পারলাম যে শি হ্যাজ টু বি 1 মাস 8 দিন বয়সে তাকে অপারেট করতে হলো, এবং 26 দিন আমাকে ওখানে থাকতে হলো। সো দ্যাট পিরিয়ড was a very difficult one, and I had to step down to really allow the business to continue. দুটা কারণ, এক হচ্ছে যাদেরকে আমি কম্প্রেস করব তাদেরকে আমি নিজে কম্প্রেস করতে চাই নাই, আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু আলিনার জন্য আমাকে যেতে হয়েছে, I wanted ACI to find out a replacement to really continue the operation. আমি ছাড়া যাতে অপারেশনটা চলতে পারে, এমনিও চলতো, বাট যেহেতু তারা কম্প্রেস করবে ওই মডেলিংটা যাতে তারা অন্য কাউকে দিয়ে করায়, আমাকে দিয়ে না, বিকজ আমি আমার লোকজনকে ডিফিকাল্ট। সো ওই প্রিন্সিপাল থেকে আই স্টেপ ডাউন। সো দ্যাট ওয়াজ দ্যাট ইজি। ইট ওয়াজ অ্যামিকেবল, অ্যাবসলিউটলি অ্যামিকেবল এবং রেসপেক্টেবল। ওকে, মানে ডক্টর দোলা ইজ আ ফ্যান্টাস্টিক ইন্ডিভিজুয়াল। মিস্টার আনিসুদ্দৌলা, হি ইজ ভেরি ভেরি রেসপেক্টফুল। ইভেন টুডে আই হ্যাভ গট ট্রিমেন্ডাস রিলেশনশিপ উইথ দেম, ইভেন উইথ সাব্বির, এভরিওয়ান। মানে in Shopno, you know, it's always a very good experience. আপনি তো সারা বাংলাদেশ ট্রাভেল করেন এখন, yes, and you see Shopno everywhere. When what emotion does it invoke in you? I feel proud. Because this is one of the dreams, one of the plans. I say shukr alhamdulillah, Allah tumi eta amar hat diye koraiso. He has been very kind to me. সো অনেক লোকের জব হয়েছে, অনেক মানে রিটেল ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে গেছে এটা। সো ইট ওয়াজ মাই ব্রেইন চাইল্ড। সো এটা হয়েছে, এটা আমাকে, এই সুযোগটা আমাকে ডক্টর দৌলা দিয়েছেন, বাট সবচেয়ে বড় কথা এটা আল্লাহ দিয়েছেন ওনার উসিলায়, হ্যাঁ। সো এই সুযোগটা ওয়াজ নট দ্যাট ইজি। এবং স্বপ্ন বিজনেসটাকে ম্যানেজ করার জন্য যে ধরনের স্টেলথ দরকার সেটা ডক্টর দৌলা দেখিয়েছেন। হি ইজ দ্য আলটিমেট চ্যাম্পিয়ন ফর দিস প্রজেক্ট।
hats off to him, you know. He really made it happen. Amazing person. আজকে স্বপ্ন এসে আই থিঙ্ক স্বপ্ন ইজ দেয়ার ফ্ল্যাগশিপ। Yeah. আমি জানতাম একটা সময় ফার্মাসিউটিক্যাল ওয়াজ দেয়ার ফ্ল্যাগশিপ, বাট টুডে আই থিঙ্ক স্বপ্ন। আমি জানতাম এটা আমি আই টোল্ড হিম, এবং আমি ওনাকে এটাও বলেছি যে যদি কোনোদিন আপনি এটা বিক্রি করেন, হ্যাঁ, আপনি দেখবেন যে এটা আপনি মানে 30,000-40,000 কোটি টাকা দিয়ে বিক্রি করতেছেন, এরকমও হবে। ইট উইল হ্যাপেন, ইউ উইল সি, যদি আপনি বিক্রি করতে চান। সো দ্যাটস দ্য কনসেপ্ট উই হ্যাভ ডেভেলপড। আপনি যখন স্বপ্ন তৈরি করছিলেন, এই ডিসিপ্লিনের লোকজন বা এই ক্যাপাসিটির লোকজন একটা চ্যালেঞ্জ ছিল আপনার জন্য পাওয়া, পাশাপাশি পুরোপুরি আনচার্টেড একটা মডেল তৈরি করছিলেন আপনি এই রিটেলের জন্য, যেটা এক্সিস্ট করছিল বাজারে, যে আপনি জাস্ট কপি করবেন, এটা মোটামুটি একদম স্ক্র্যাচ থেকে তৈরি করতে হচ্ছিল। এই ওই জায়গাটা কীভাবে আপনার ওই সময় ম্যানেজ করেছিলেন? সো বেসিক্যালি যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমরা চাচ্ছিলাম যে এই ধরনের ব্যবসায় অভিজ্ঞ লোকজনকে যদি আমরা আনি কী হয়, যেহেতু এটা একটা স্টার্ট আপ মেন্টালিটি দরকার, সেজন্য এটার একটা স্টার্ট আপ মেন্টালিটি দরকার। শুধু স্টার্ট আপ মেন্টালিটি হইলেই যথেষ্ট না, এটার একটা স্কেলিং আপ যারা করছে, স্কেলিং আপের এক্সপিরিয়েন্স যাদের আছে, ওরকম একটা এক্সপিরিয়েন্স বলা একটা টিম দরকার। আর যেটা দরকার সেটা হচ্ছে যে এখানকার যে স্কিল, রিটেলের যে স্কিল, সেটাকে বাইরের থেকে ইনকালকেট করা এই লোকগুলোর ভিতরে। সো আমরা যখন রিক্রুট করি তখন আমরা দেখলাম যে এখানে দ্য ইজিয়েস্ট পসিবল স্টার্ট আপ ম্যানেজ করছে হচ্ছে টেলিকম। সে টেলিকমটা হঠাৎ স্টার্ট আপ থেকে স্কেল আপ করেছে। সো আমি যদি টেলিকমের লোক নেই তাহলে এরা স্টার্ট আপ এবং স্কেল আপ এই দোনোটা বুঝবে। ওকে, টেলিকম, সে টেলিকমটা হঠাৎ স্টার্ট আপ থেকে স্কেল আপ করেছে। সো আমি যদি টেলিকমের লোক নেই তাহলে এরা স্টার্ট আপ এবং স্কেল আপ এই দোনোটা বুঝবে। ওকে, সো ওই ইউনিক কম্বিনেশনটা পাবো, ওই কম্বিনেশনটা পাবো। এবং টেলিকমে রিলেটিভলি হায়ার ক্যালিবারের লোকজন কিন্তু টেলিকমে কাজ করছিল। সো ওদেরকে যদি নিয়ে আসি এবং ওদেরকে যদি পারপাসটা ইনফ্লিক্ট করা যায় তাহলে ওরা অনেক বেটার কাজ করবে। সো দ্যাট ওয়াজ ওয়ান আইডিয়া। দ্য সেকেন্ড আইডিয়া ওয়াজ যে যাদের কনজিউমার আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা নেক আছে, সো ওই জায়গাটায় আসলে আই ওয়াজ এনাফ টু রিয়েলি কাভার ইট আপ, বিকজ আমি তো সারা জীবনেই কনজিউমারের কাজ করেছি এবং গান এটা ওটা সব কিছু মিলায় আই অলওয়েজ কানেক্টেড উইথ কনজিউমার। সো ওই জায়গাটা আমার দিক থেকে ঠিক ছিল। থার্ড যে জায়গাটা সেটা হচ্ছে যে এই স্কিল এনহ্যান্সমেন্টের জায়গাটায় অ্যাগ্রো স্কিলের অনেক বেশি দরকার ছিল। সো উই রিক্রুটেড ফ্রম ময়মনসিংহ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে কিছু ছেলে পেলে, প্লাস উই টুক এন ময়মনসিংহের এগ্রিকালচারাল ইউনিভার্সিটির কিছু প্রফেসরকে দিয়ে আমরা একটা মানে গাইডবুক তৈরি করে ফেলেছিলাম যে সাপ্লায়ার ডেভেলপমেন্টের জন্য, কোয়ালিটি কন্ট্রোলের জন্য, হ্যাঁ, প্রসেস ম্যানেজমেন্টের জন্য, সাপ্লাই চেইন কালেকশনসের জন্য, এগুলোর জন্য। আর there was an ইন্ডিয়ান কোম্পানি যাদের রিটেল এক্সপিরিয়েন্স ছিল এবং যারা রিটেল কনসালটেন্সি দিত, তাদেরকে আমরা হায়ার করেছিলাম টু ইনজেক্ট দ্য রিটেল কনসালটেন্সি থিং। সো এটার সাথে সাথে আমরা কিছু ছেলেপেলে রিক্রুট করেছিলাম যাদের ফাংশনাল ক্যাপাবিলিটি আছে, বাট দে আর রেবেলিক, দে উড লাইক টু ডু সামথিং ভেরি নিউ। যেমন আমি বলি, বাংলাদেশে ম্যাক্সিমাম সাপ্লাই চেইন হচ্ছে এফিশিয়েন্ট সাপ্লাই চেইন, বাট আমার এখানে দরকার হচ্ছে রেসপন্সিভ সাপ্লাই চেইন। ওকে, সো এই রেসপন্সিভ সাপ্লাই চেইন কে হ্যান্ডেল করতে পারবে? সো ইন্টারভিউ আফটার ইন্টারভিউর পরে উই গট আ গাই, হাবিব, হু ওয়াজ উইথ ইউনিলিভার, হু ওয়াজ ইন্টারেস্টেড এবং হু অ্যাকচুয়ালি হ্যাড দিস রেসপন্সিভ সাপ্লাই চেইনের নেক, যে সারা বাংলাদেশ ট্যুর করতে পারবে, সে দেখবে, ওখান থেকে কানেক্ট করবে, বিল্ডিং ফ্রম স্ক্র্যাচের তার একটা নেক ছিল এবং সে করতে চায় এটা। সো আর কিছু একদম বাচ্চা ছেলে পেলে, ফ্রেশ গ্র্যাজুয়েটস, যেগুলোকে আমরা রিক্রুট করেছিলাম অ্যাজ এন অ্যাসিস্ট্যান্ট, যারা আসলে মানে কিছুই জানে না কিন্তু নতুন কিছু পাইলে ড্রাইভ করবে, পাগলের মতন কাজ করবে, ওরকম কিছু ছেলে পেলে। সো ইট ওয়াজ এ হিউজ থটফুল কনসিডারেশন ইন টার্মস অফ হাউ টু ক্রিয়েট অ্যান্ড বিল্ড দ্যাট স্কিল আর কি। আপনি মোটামুটি স্ক্র্যাচ থেকে তৈরি করেছেন পুরো অর্গানাইজেশন, এবং দিস দ্য ফার্স্ট টাইম ইউ আর প্লেয়িং নট জাস্ট আ ডিপার্টমেন্ট অর ফাংশনাল লিড, ইউ
actually played both a business leader as well as an entrepreneur role. So, any struggle or it Nothing. came naturally? Naturally. কখনো মনে হয় না অনেক কঠিন কিছু কাজ আরে না করতে হচ্ছে কিচ্ছু আমাকে? না কিচ্ছু না আরে লাক্সের পরে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট নাথিং So, Lux and Shop, the similar challenge. আরে ইট ওয়াজ এ কেক ওয়াক Okay. So you give me any problem, any tough problem, I'll be able to maneuver and get out of it. That's not a problem for me. আল্লাহ আমাকে ওই ক্যাপাবিলিটি দিছে এবং এটা আমি এখন থেকে না, ইনফ্যাক্ট আমি কর্পোরেট ওয়ার্ল্ডে যখন আসি নাই তখন থেকেই আমি ক্রাইসিস ম্যানেজ করে অভ্যস্ত। সো ক্রাইসিস, ডিফিকাল্ট সিচুয়েশন, চ্যালেঞ্জিং সার্কামস্ট্যান্সেস, যুদ্ধ জন্মের পরে যুদ্ধতে 71-এর যুদ্ধ থেকে তো শুরু হয়েছে এগুলি। ট্রু। সো স্বপ্নর এই চ্যাপ্টারটা শেষ হচ্ছে, অলরেডি কি প্ল্যান করছেন নেক্সট কি করবেন, নাকি ওইটাও আমি মোটামুটি আসলে প্ল্যান ছিল না? ওইটাও না, আমি বলি এর মধ্যে যেটা হয়েছে, অ্যাক্টেল থেকে কিন্তু আমি গানচিল তৈরি করে ফেলছি ব্যাক ইন 2005 আই থিঙ্ক। ইয়েস 2005-06 আমি কিন্তু গানচিল তৈরি করেছি। সো গানচিল কিন্তু ইজ রান বাই বিশ্বজিৎ দা, হ্যাঁ, বাট আই এম দ্য ম্যান বিহাইন্ড। নকিব ভাইও আছেন, হ্যাঁ। সো আমরা কিন্তু উই আর রিয়েলি পুশিং হার্ড ফর গানচিল। সো এর মধ্যে গানচিল তৈরি করে ফেলছি। সো গানচিল নিয়ে উই হ্যাভ লট অফ অ্যাসপিরেশনস, অনেক কিছু হচ্ছে। সো দিস ইজ ওয়ান থিং, যেটা হচ্ছে যে আমি যেহেতু কর্পোরেটে অনেক বড় বড় রিস্ক নিচ্ছি, আমি জানতাম যে কোনো একটা সময়, হ্যাঁ, আই মে ফল ফ্রম দ্য ক্লিফ। ওকে। এবং যখন পড়বো তখন তো আমার কিছু একটা লাগবে, আই নিড সাম কাইন্ড অফ কাভার। সো গানচিল ওয়াজ দ্যাট কাইন্ড অফ কাভার, সেফটি নেট। সো যখন স্বপ্ন থেকে আমাকে এক্সিট নিতে হবে, এবং এক্সিট নেওয়ার সবচেয়ে বড় রিজন যেটা ছিল, সেটা ছিল ইনফ্যাক্ট মাই ডটার্স ইলনেস, এবং তাকে ফিরে পাওয়ার, তার জীবনের চেয়ে তো অন্য কোনো কিছুর মূল্য বেশি ছিল না আমার কাছে। এবং দিস ওয়াজ, আই এম ফাইটিং উইথ মাই ডটার্স লাইফ অ্যান্ড ডেথ। সো ওই সময়টা আই রিয়েলি স্পেন্ড উইথ ট্রমা, ট্রিমেন্ডাস ট্রমা। সো আমি অন্য কোনো কিছু চিন্তা করতে পারি নাই এক্সেপ্ট মাই চাইল্ড। এবং ওই সময়টা আমাদের যে চ্যালেঞ্জিং টাইম কেটেছে, অ্যান্ড মাই ওয়াইফ ওয়াজ রিয়েলি হেল্পফুল, কারণ উই ওয়ার টুগেদার উইথ দিস, অ্যান্ড অলসো মাই ফাদার ট্রিমেন্ডাস সাপোর্ট দিয়েছে আমাকে ওই সময়টা। এবং ওইটা আমাকে ইন্ডিভিজুয়ালি অনেক মানে ছিঁড়ে খুঁড়ে এলোমেলো করে দিয়েছিল। সো ওই সময়টা I never wanted to get back to professional world, so I took a little bit of a break there. কদিনের ব্রেক ছিল এটা? মিনিমাম 6-7 মাস তো হবেই। ওকে, সো ওরকম বড় না, বাট ইটস 7 months 8 months। আমার মতন একটা মানে প্রফেশনাল ক্যারিয়ারিস্টের জন্য ইটস এ কোয়াইট এ লং ব্রেক। এবং এমন না যে আমার কাছে অনেক সেভিংস আছে, কিছু আছে, আমি তো যা পাই সব, মানে আমার সেভিংসের দিকে অত খেয়াল ছিল না, এক্সেপ্ট মাই সানস এডুকেশনের জন্য কিছু টাকা রাখা ছিল। সো দ্যাট ওয়াজ দ্য ওনলি সেভিং দ্যাট আই হ্যাড। আর আমি সবসময় মনে করতাম আমার বাবা বেঁচে আছে, চিন্তা কি আমার। সো ওই সময় 6-7 মাস শেষ করে তখন অ্যাকচুয়ালি মেঘনা গ্রুপ ওয়াজ আফটার মি, এবং আরও 2-3টা কোম্পানি ওয়াজ আফটার মি, এবং মোস্ট অফ দেম ওয়ার লোকালস। ওকে। তারা তখন বুঝে গেছে যে এই লোকালে কাজ করবে, সো এই লোকরে খুঁজে যদি হান্ট ডাউন করা যায়। তখন মেঘনা গ্রুপ ওয়াজ ভেরি ইন্টারেস্টেড। তখন মুস্তফা কামাল সাহেব উনি আমাকে হান্ট ডাউন করলেন থ্রু অ্যানাদার এক্স কলিগ অফ মাইন। ও হচ্ছে শোয়েব মোহাম্মদ আসাদুজ্জামান। ও বাংলাদেশ এডিবল অয়েলের মার্কেটিং ডিরেক্টর ছিল। সো ও বললো, আমার সাথে কাজ করি আর কি। হ্যাঁ। সো ও আমাকে বললো যে আসিফ ভাই আপনি এই চাকরিটা করবেন কিনা, আপনি করেন এই চাকরিটা। ও আমার সাথে লেগে থাকলো। আমি তখন আরও 2টা অফার নিয়ে খুব অ্যাক্টিভলি করছিলাম। পরে আমি বললাম যে ঠিক আছে আমি দেখব, তবে ওনার সাথে কথাবার্তা বলার আগে আমি একটু পুরো মার্কেটটা ভিজিট করে দেবো। ইন দ্য মিন টাইম এই ব্রেকের মধ্যে আমি গানচিলটাকে দাঁড় করানোর চেষ্টা করছিলাম, এবং তখন আমি প্রিমিয়ার ব্যাংক গর্ব নামে একটা টেলিভিশন শো করলাম গার্মেন্টস ওয়ার্কারদের জন্য। আচ্ছা। গার্মেন্টস ওয়ার্কারদের গানের কম্পিটিশন, এবং ওই কম্পিটিশনের জাজ ছিল সাবিনা ইয়াসমিন ম্যাডাম, আপা, আমিদ ইমতিয়াজ বুলবুল ভাই অ্যান্ড আসিফ আকবর। ওকে। এবং এইটা আমরা করছিলাম আমি আর বিশুদা একসাথে।
উইথ BGMA. সো ইট ওয়াজ মানে পরপর 13 সপ্তাহ বাংলা ভিশনে এটা মোস্ট ভিউড প্রোগ্রাম ছিল, এবং ছেলেপেলেগুলো গান ধরতো সব F শার্পে, মানে এত গলার পাওয়ার ছিল। সো ইট ওয়াজ এ ফ্যাসিনেটিং এক্সপিরিয়েন্স ফর মি। ওটা করছিলাম, এবং ওটা ব্রেকের মধ্যে করছিলেন? এই ব্রেকের মধ্যে। তো আমার তো কিছু একটা করতে হবে। ব্রেক ওয়াজ নট রিয়েলি ব্রেক। না, আমার তো কিছু একটা করতে হবে, কারণ আমি যদি কিছু একটা না করি আমি পাগল হয়ে যাব। সো আই হ্যাভ টু ডু সামথিং অর দি আদার। সো আমি এগুলো করছিলাম, কিছু গান বানাচ্ছিলাম, এগুলো করছিলাম। সো মাহাদির সলো অ্যালবামটা করলাম, সেকেন্ড সলো অ্যালবাম পৃথ্বীর সাথে। পৃথ্বী তো আজকে বেঁচে নাই, হ্যাঁ। পৃথ্বীকে ব্রেক করলাম, মাহাদির সেকেন্ড সলো অ্যালবামটা করলাম। ওই গানটা এখনও মনে আছে যে আমি লালন ভালোবাসি, তুমি জিব্রানের কবিতা, আমার ভালো লাগে দিনের আলো, তোমার রাতের মৌনতা, আমি ডুবি বন্ধুদের সাথে আড্ডায়, তুমি পথ চেয়ে আমার জন্য, আমার ভালো লাগে হই হুল্লোড়, তোমার পছন্দ স্বপ্ন, আমরা দুজন দুরকম, তবু কোথা যেন মিল অন্য রকম, আমি সমুদ্র ভালোবাসি, তুমি আকাশের বুকে মেঘ। সো দিস ওয়াজ এ সিকুয়াল অফ তুমি বড় না হলে হব আমি সুনীল, বাট হয়তো ওইভাবে ওয়ার্কআউট করে নাই হয়তো সেই জন্য, বাট স্টিল দ্য সং ইজ দেয়ার অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল লিরিক্স দ্যাট আই অলওয়েজ চেরিশ। সো ওই সময় এগুলো করছিলাম। তারপরে একটা বিরাট স্বপ্ন ছিল, স্বপ্নগুলো ভেঙে গেল। অনেক সুন্দর সুন্দর গান করছিলাম। এই স্বপ্নের সাথে ওই স্বপ্ন কোনো কানেকশন নেই? না না ছিল হয়তো, আই ডোন্ট নো, মানে সাবকনশিয়াসলি হয়তো ছিল। বাট ওই সময় আসলে আই হ্যাড আমি স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি বুঝতে পারলাম। বাই দ্যাট টাইম আই জয়েন্ট মেঘনা। মেঘনাতে জয়েন করলাম। মেঘনাতে জয়েন করার পর আমরা বুঝতে পারলাম যে গানচিল আসলে টেকনোলজিক্যাল যে ব্রেক থ্রু বা চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জে গানচিল ইজ লুজিং ইটস ফুটপ্রিন্ট গ্রাউন্ড। তখন সবাই মনে করলো যে দে উইল লিভ গানচিল। বিশুদা গানচিল ছেড়ে দিলেন, নকিব ভাই গানচিল ছেড়ে দিলেন। সো গানচিল ওয়াজ অ্যালোন। তো ওই সময় আই পিকড আপ গানচিল উইথ অল দ্য ডেথস অ্যান্ড এভরিথিং, এবং আস্তে আস্তে ডেটগুলো পে ব্যাক করছিলাম। এবং মেঘনাতে আই ওয়াজ ডেভেলপিং মাইসেলফ। এবং ওই সময় আমার বাবাও মারা যান 2012 সালে। আমি 2011-তে জয়েন করি মেঘনাতে। 2012-তে আমার বাবা মারা যান। সো এবং আমার বাবাকে ইনফ্যাক্ট এই যে পুরো এন্টায়ার জার্নি, আমি যে দেশে ফেরত আসলাম, এই পুরো জার্নিতে কিন্তু আই ওয়াজ উইথ মাই ফাদার অল দ্য টাইম। সো আমার বাবা চিটাগংয়ে থাকতে চাইলেও আমি জোর করে ওনাকে নিয়ে আসতাম, এবং ওনার এই অসুস্থতা, ওনার পেসমেকার লাগানো থেকে শুরু করে একদম 2012 পর্যন্ত, ওনার চলে যাওয়ার আগ পর্যন্ত, মানে আমার জীবনের এটাই হচ্ছে সবচেয়ে বড় সন্তুষ্টি যে মাকে সেবা করতে পারি নাই, কিন্তু বাবাকে সেবা করার জন্য সেই সুযোগটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছিলেন, অ্যান্ড আই কুড অ্যাচিভ ইট। সো ইট ওয়াজ এ বিগেস্ট অ্যাচিভমেন্ট অফ মাই লাইফ যে আমি আমার বাবার পাশে থাকতে পেরেছিলাম, বিকজ আই ওয়াজ হিজ অনলি সান। আমার বড় ভাই মারা গেছেন, and it was my duty, and my wife actually also helped quite a lot in doing that. So ওই জায়গাগুলোতে I was very happy. এবং মেঘনা এবং ফ্রেশ যে ব্র্যান্ডটা, it was an enthralling experience for me. মেঘনাতে আমি যা অ্যাচিভ করেছি, এটা is no less than Unilever, no less than স্বপ্ন। আমি বলবো যে this is also a huge achievement. আমি জিনিসটাকে যদি অন্যভাবে বলি, in terms of sheer number impact to the bottom line, to the top line, I think probably Meghna would supersede every other case. Yes, true that. আপনি edible oil থেকে শুরু করে পানি, তারপর you launched the CSD portfolio, you relaunched many brands like their spice portfolio, অনেকগুলো ফ্রেশ ব্র্যান্ড নেমটাই তো রিলঞ্চ করলাম। হ্যাঁ, পুরো ব্র্যান্ডের যে লোগো, এটা ওটা সব কিছু, প্যাকেজিং ইটসেলফ, প্রত্যেকটা জিনিস একদম স্ক্র্যাচ থেকে ধরে আগে। হ্যাঁ, সো এবং পাশাপাশি আপনি তখন ওই সময় নাম্বার 1 নিয়ে কাজ করলেন। নাম্বার 1 কন্ডেন্স মিল্ক লঞ্চ করলাম, ইট বিকেম নাম্বার 1। সো মানে ড্যানিশ এবং স্টারশিপের মতো ব্র্যান্ড, একটা স্ট্রং একটা মানে এদিকে মানে মেঘনার 2টা পোর্টফোলিও দাঁড়িয়ে গেল। হ্যাঁ, দুটো কি অনেকগুলো মানে ফ্রেশ একটা পোর্টফোলিও আর নাম্বার 1 একটা পোর্টফোলিও। সো এফএমসিজির জায়গাতে চিন্তা করলে ইটস ভেরি গুড সিচুয়েশন, যেখানে ইউ হ্যাভ টু পাওয়ারফুল মানে বাস্কেটস টু টেক টু মার্কেটে। এবং মানে ওই সময় মানে উই ওয়ার সিইং ফ্রম দ্য আউটসাইড, আমরা ওই সময় আপনার সাথে কাজ করার সুযোগ হয়েছে বিভিন্ন অ্যাক্রস মাল্টিপল ব্র্যান্ডস। এবং মেঘনা ওয়াজ মানে গোয়িং থ্রু আ
মানে পজিটিভ চেঞ্জ অ্যান্ড এভরিথিং, মার্কেট ওয়াজ নোটিসিং ইট, হ্যাঁ, এবং ওই সময়ে এবং একটার পর একটা জিনিস চেঞ্জ হচ্ছিল ইন এ পজিটিভ ওয়ে, অ্যান্ড মানে and lot of those success can be attributed to your leadership at the time. See, একটা জিনিস কি মানে no success can be attributed to a person. Above all else, মনে রাখতে হবে যে মিস্টার মুস্তাফা কামাল যদি আমাকে সেই সুযোগগুলো না দিতেন, অফকোর্স, তাহলে আমি এটা অ্যাচিভ করতে পারতাম। এবং ওখানে ট্রিমেন্ডাস একটা মাইলস্টোন ছিল যখন শাহবাগের আন্দোলন, হেফাজতে ইসলামের আন্দোলন, মুভমেন্ট, এগুলো যখন হচ্ছে তখন পুরো দেশ টালমাটাল অবস্থা। এবং ওই টালমাটাল অবস্থায় যখন লোকজন ভয়ে মার্কেটিং করতে পারছে না, সব কোম্পানি ডিগ্রোতে, তখন কিন্তু উই ওয়ার গ্রোয়িং বিকজ উই ওয়ার প্রিপেয়ারিং। এবং ওটা আমি কোত্থেকে পেলাম? দ্যাট লাক্সটি ভেহিকেল, দ্য লার্নিং ফ্রম লাক্স, যে সবচেয়ে ব্যাড মোমেন্টে ইউ হ্যাভ টু মার্কেট। এবং ওই সময় যে আমরা বাজারে ফ্রেশ পণ্যটা পৌঁছাই দিলাম, এবং ওই পৌঁছায় দেওয়ার জন্য যখন আমি আমার চেয়ারম্যান মুস্তফা কামাল সাহেবকে বললাম যে আমার এই জায়গাটায় আপনার সাহায্য দরকার, ঠিক আছে আমার 13-14টা গাড়ি ভাঙবে, হ্যাঁ, কিন্তু মার্কেট তো হয়ে যাবে, সো আপনি প্লিজ আমাকে অ্যালাউ করেন, আমি থার্ড পার্টি গাড়ি নিব, ওখানে যদি কোনো ড্যামেজ হয় আমি দেবো, আর প্লাস আমাকে তো পুলিশ সাহায্য করবেই, সো পুলিশ সাহায্য করবে, সবাই সাহায্য করবে, এবং আমরা এসেনশিয়াল নিয়ে কাজ করি, মানুষ তো না খেয়ে মরতে পারবে না, প্রোডাক্ট তো ওখানে অ্যাভেলেবল করতে হবে। সো আমরা ট্রেনে প্রোডাক্ট পাঠিয়েছি, আপনার নৌকায় প্রোডাক্ট পাঠিয়েছি, আমরা গাড়িতে ট্রাকে প্রোডাক্ট পাঠিয়েছি, আমাদের গাড়ি ভেঙে দিয়েছে, সে ভাঙা গাড়ি আমরা রেস্কিউ করেছি থ্রু পুলিশ, এবং সেভাবে আমরা প্রোডাক্টগুলো ডিস্ট্রিবিউশন করেছি, সাপ্লাই করেছি। এই কন্টিনিউয়েশন অফ সাপ্লাই কিন্তু মেঘনার চেহারা পাল্টায় দেয়, বুঝছেন? সো মেঘনা ফ্রেশ অ্যাকচুয়ালি পরপর 3 বছর কান্তার মার্কেট রিসার্চে দ্য মোস্ট চোজেন ফুড ব্র্যান্ড অফ বাংলাদেশ হয়। সো ইট বিকেম দ্য নাম্বার 1 ব্র্যান্ড। সো এগুলো কিন্তু একার পক্ষে কখনো সম্ভব না, অবশ্যই না। সো ওনার্স ব্লেসিংস প্লাস হচ্ছে টিমের সাপোর্ট। ধরেন আমি যখন মেঘনায় গেছি, আই নেভার রিক্রুটেড এনিওয়ান ফ্রম আউটসাইড। আমি এই পয়েন্টে আসতাম, কারণ মানে অন্য জায়গায় ইউ ফর এক্সাম্পল অ্যাক্টেল বলি, ইউনিলিভার হ্যাড দ্য পিক অফ দ্য মানে ক্রপ যেটা বলে আর কি, বেস্ট ক্যান্ডিডেট সবসময় পেতো। অ্যাক্টেলেও ইউ হ্যাড দ্য অপরচুনিটি টু বিল্ড ইউর টিম, স্বপ্নে গেছেন, নিজ হাতে তৈরি করেছেন। বাট in Meghna, you inherited the system, you inherited these peoples, and যেখানে গিয়ে আসলে আপনার ওদেরকে সাথে কাজ করে, এবং not to demean or not to put down anyone, চ্যালেঞ্জিং একটা টাইম ছিল নিশ্চয়ই, যে আসলে সবার মানে, কারণ আপনি যেই পেস, যে স্কিল সেট অভ্যস্ত, দিস অর্গানাইজেশন ইজ নট কোয়াইট দেয়ার অ্যাট দ্য টাইম। ওদের সাথে আসলে আই রিমেম্বার দ্যাট মানে স্কিল ডেভেলপমেন্টে অনেক কাজ করতেন আপনি ওই সময় ওদের সাথে। তো পার্সোনালি মানে প্রেজেন্টেশন নিচ্ছেন, ট্রেনিং করাচ্ছেন, নট অনলি দ্য সেলস টিম, আদার টিমস অ্যাজ ওয়েল। আই রিমেম্বার দোজ টাইমস, উত্তর অফিস যখন ছিল। বেসিক্যালি এখানে যে জিনিসটা ইজ ভেরি ফান্ডামেন্টাল এবং ওয়ান টু অবজার্ভ, সেটা হচ্ছে ভাই লাইফ তো খুব ছোট, একই জিনিস বারবার কইরা হোয়াট ইউ আর গোয়িং টু অ্যাচিভ? সো আমি তো বাইরের লোক নিয়ে সাকসেসফুল হয়েছি, কিন্তু একটা অর্গানাইজেশনের নিজস্ব লোকগুলোকে কি আমি কখনো চেঞ্জ করতে পারি নাই তো। দ্যাট ওয়াজ মাই অপরচুনিটি। সো আমি যখন ফার্স্ট জয়েন করি, তখন আমাকে বলা হলো যে আপনি 15-16-20 জন লোক রিক্রুট করতে পারবেন। আই কুড হ্যাভ ডান দ্যাট, বাট আই ডিডন্ট ডু ইট। আমি গিয়ে অ্যানাউন্স করলাম যে ভাই আমি আপনাদের এখানে, আমি জানি যে আপনারা এখানে মালিকের আত্মীয় আছেন, অনেক পুরনো কর্মচারীদের আত্মীয় আছেন, হ্যাঁ, এটা আমার জন্য আপনাকে বিবেচনার বিষয় না। আমার বিবেচনার বিষয় হচ্ছে আপনার পারফরমেন্স। এখন আপনার পারফরমেন্স বিবেচনার জন্য আপনি যদি পারফরমেন্স করতে চান, তাহলে আপনি আমার সাথে থাকতে পারবেন, বিকজ আপনার কাছে যদি চেষ্টা থাকে, উপায়টা আমি আপনাকে দেখাই দেবো, উপায়টা আই প্রমিস যে আমি আপনাকে দেখাবো, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। দ্যাট রিয়েলি ক্লিকড, কারণ এর আগ পর্যন্ত ওখানে ইন্টারনাল কনফ্লিক্টস, একজন আরেকজনের সাথে সমস্যা, ইভেন আমিও এটা ফেস করেছি। বাট ইউনো the 2 daughters, Tanzima Mustafa and Tahmina Mustafa, both of them supported me to the hilt ওই সময়। হ্যাঁ, তারাও নতুন বিয়ে করেছে, তাদেরও বাচ্চা কাচ্চা, সংসার তৈরি হচ্ছে, তারাও বিজি হচ্ছে, কিন্তু ওই সময়টা
দে গেভ মি দ্য লিভ অ্যাওয়ে। এবং পরের দিকে এসে তানভীর মুস্তফা, তিনজন, হ্যাঁ, তারা আমার সাথে একই সাথে কাজ করেছে। আমিও শিখেছি ওনাদের কাছ থেকে, ওনারাও শিখেছেন আমার কাছ থেকে। মুস্তফা কামাল সাহেবের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। সাচ এ ডাইনামিক ম্যান, সাচ এ হ্যাপেনিং ম্যান। এবং মানে বড় জিনিসপত্র করে উনি অভ্যস্ত। সো উনি যখন আমাকে মানে আমি যখন ওনাকে কোনো কিছু প্রস্তাব দিতাম, ইট ইউজ টু বি আ স্প্লিট সেকেন্ড অন হুইচ হি ইউজ টু গিভ দ্য ডিসিশন। যেমন ধরেন আমি বলি 2014-15 পর্যন্ত আমি শুধু ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করি। ওকে, মার্কেটিং নিয়ে কোনো কাজই করি নাই। আমার মার্কেটিং নিয়ে কাজ করা শুরু হলো, আমি প্রথম ফ্রেশ মিল্ক পাউডারে আমি জিতলে জিতে যায় মা ক্যাম্পেইনটা করলাম। তখন আপনি একটা কথা বলছিলেন আমাকে যে আমি মাকেই মেরে ফেলেছি। ট্রু, কারণ that was the first time you're not featuring a mom in the commercial, rather a mom who's dead. Yeah, and then I'm only focusing on kids because my target audience is kids. So আমি আসলে একজন মার্কেটিয়ারের দায়িত্বটা কি? আমরা যে কাজ করি, মা যখন বেঁচে থাকে না বা মা যখন বেঁচে থাকে, আমি কি চাই না আমার পুণ্যগুলো আমার মায়ের কাছে পৌঁছাক, আমার বাবার কাছে পৌঁছাক? অবশ্যই প্রত্যেকটা ছেলে মেয়ে চায়। তাহলে আমি যদি আমার ছেলে মেয়েগুলোকে একটা মিল্ক পাউডারের ব্র্যান্ড যদি ইন্সপায়ার করতে পারে যে তুমি যখন জিতো আসলে তুমি জিতো না, তোমার মা জিতে যায়। হোয়াট এ ফ্যাবুলাস ওয়ার্ক অ্যাডকম হ্যাড ডান এইটাতে, এই ইনসাইটটা। আমি জিতলে জিতে যায় মা। এবং ইউনো রিসার্চের এভিডেন্স ছিল কি, মানে কোথার থেকে এটা আসছে হচ্ছে, আরে আপা আমার ছেলের রিপোর্ট কার্ডই তো আমার পারফরমেন্স কার্ড। পোলা যদি ভালো করে তাহলে আমি ভালো বউ, ভালো মা, আর পোলা যদি খারাপ করে তাহলে আমি খারাপ বউ, খারাপ মা। সো আমার ছেলে যদি ভালো করে তাহলে তো আমি ভালো করি। তাহলে ওই জায়গাটা থেকে যখন একজন মহিলা এই কথাটা বলছেন, তাহলে ছেলের কি বলতে হবে? আমি জিতলে জিতে যায় মা। অ্যান্ড দ্যাটস হোয়াট দে কয়েন্ড ইট আউট। অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য ফেনোমেনাল ক্যাম্পেইন, যেটা আমরা পরে তামিমকে দিয়ে ফলো আপ করালাম। এবং তামিমকে যে আমরা এনগেজ করলাম, দ্যাট ইজ অলসো অ্যানাদার ফ্যাসিনেটিং অ্যাঙ্গেল অফ ব্র্যান্ডটাকে একটা জায়গায় পৌঁছানোর জন্য। সো তামিমকে দিয়ে কাজ করানোর আগে বুঝতে হবে তামিমকে আমরা নিলাম কেন, এবং নিলাম তো নিলাম 3টে ব্র্যান্ডে কেন? মিল্ক পাউডার, ওয়াটার আর টি। 3টে ব্র্যান্ডে একই অ্যাম্বাসেডার। ইজ ইট নট ইন্টারেস্টিং? শায়দ একবারও কি মাথায় আসে না? কারণ একটা অ্যাম্বাসেডারকে তো একটা ব্র্যান্ডের জন্য একবার নেওয়া হয়, 3টে ব্র্যান্ডের জন্য কেন নেওয়া হলো? সো ইম্যাজিন যে হোয়াট ইজ তামিমস ব্র্যান্ড ইমেজ ভার্সেস ফ্রেশ ব্র্যান্ড ইমেজ, কার ইমেজ বেশি বাংলাদেশের কনজিউমারের কাছে? ওই সময় প্রবলেম তামিম। অ্যাবসলিউটলি, ওই সময় না, এখনও তামিম। তাহলে তামিমকে যদি, ফ্রেশ ইজ এ মাস্টার ব্র্যান্ড, হ্যাঁ, ওকে, তামিমকে যদি ফ্রেশের ইকুইটিকে কিছু দিতে হয়, এনহ্যান্স করতে হয়, তাহলে প্রথম কথাটা হচ্ছে তামিমকে ইমপ্রুভ করতে হবে, আবার ফ্রেশকেও ইমপ্রুভ করতে হবে। তামিম যদি ইমপ্রুভ করে এবং সেটার সাথে যদি আমি কানেক্ট করতে পারি ফ্রেশকে, তাহলে ফ্রেশ অ্যাজ এ ব্র্যান্ড উইল বিকাম স্ট্রঙ্গার। এটা তো তুমি মানো। বাট ওই সময় আপনি যেমন মিল্ক পাউডার ওয়াজ বিগ ব্র্যান্ড। নো, ইট ওয়াজ নাম্বার 2 ব্র্যান্ড, নট বিগ বাট সাইজেবল ব্র্যান্ড। নাম্বার 2 is still নাম্বার big. 2 ব্র্যান্ড, হ্যাঁ। ওয়াটার ওয়াজ নাম্বার 1. ওয়াটার ওয়াজ নাম্বার 1, টি ওয়াজ নোওয়্যার, নাথিং। হ্যাঁ। সো এই মিক্সটা কেন আসলো? সো এই মিক্সটা এই জন্যই আসলো, কারণ ওটা 1, ওটা নাম্বার 2 এবং ওটা নাথিং, এই জন্য আসলো মিক্সটা, সো দ্যাট আমি পেনিট্রেট করাতে পারি। ইনফ্যাক্ট টি ওয়াজ দ্য থার্ড থিং ইউ ডিড, নট দ্য কারেক্ট। আচ্ছা, আই রিমেম্বার কারেক্টলি। এখন বিষয়টা কি, আমি তামিমকে বললাম যে তামিমের ব্র্যান্ড ইমেজ কিন্তু খুব চ্যালেঞ্জ ছিল ওই সময়টায়, ওই পার্টিকুলার টাইমে। হিজ ফর্ম ওয়াজ নট গুড, প্লাস ওই ড্যানো তামিম একটা ইয়ে ছিল। সো ও ড্যানো যে করলো, ড্যানো করার পর ওর অফ ফর্মটা ওয়াজ নট হেল্পিং আস। তখন আই হ্যাড আ ভেরি ইন্টিমেট সেশন, বিকজ তামিম হচ্ছে আকরামের ভাতিজা,
আকরাম এবং আমি একসাথে ক্রিকেট খেলছি অ্যান্ড উই আর বজম ফ্রেন্ডস। ওকে, সো দ্যাট কেম ইনটু প্লে। সো উই ইউজ টু প্লে ইন চিটাগং টুগেদার। হ্যাঁ, আকরাম, অপু, আমরা ইকবাল, আমরা সব একসাথে ক্রিকেট খেলতাম, দো ডিফারেন্ট টিমে। আকরাম একটা ডিফারেন্ট স্ফিয়ারে চলে গেছিল, আমরা হয়তো ওই স্ফিয়ার পৌঁছাতে পারি না, বাট উই ইউজ টু প্লে টুগেদার অ্যান্ড উই আর সমবয়সী এবং এখনও পর্যন্ত উই আর ফ্রেন্ডস। সো তামিম যখন অ্যাপ্রোচ করলো তখন আমি তামিমকে বললাম যে তামিম দেখো, আমি তোমাকে 3টে ব্র্যান্ডের জন্য নিচ্ছি, বাট রিমেম্বার ভাইয়া যে আমি তোমাকে আই উইল বি improving your image, and I'm not going to talk about your cricket. I'll be talking about your human side. তুমি যে অ্যাংরি ইয়াং ম্যান, এই পারসেপশন থেকে তোমাকে আমি বের করে আনবো। ওই সময় একটু ওর র্যাশ একটা ইমেজ ছিল, সে অনেক মাথা গরম, অনেক টাইম ধরে খেলতে পারছে না, টুকটাক হিট করে হুটহাট করে আউট হয়ে যাচ্ছে। সো ওই জন্য তখন আমরা অ্যাডকমের সাথে কাজ করলাম, বললাম যে ঠিক আছে তামিমের পার্সোনাল লাইফটা নিয়ে আসো, ওর বাবা যে মারা গেছে সেখান থেকে নিয়ে আসো, বাবার ঘড়িটা থামতে দিই নাই। এবং এখনও যখন আমি বাংলাদেশের জন্য খেলি আমি জানি যে আমি জিতলে আমার মা জিতে যায় মা। সো ওখান থেকে আমরা সিকুয়েলটা করলাম। সেকেন্ড যেটা করলাম সেটা হচ্ছে যে এক্সেলেন্স ইজ নট ফাইটিং উইথ আদার্স, এক্সেলেন্স ইজ ফাইটিং উইথ ওয়ানসেলফ, পানির জন্য। সো দের ইজ নো কম্পিটিটর ফর ফ্রেশ, because that's number one creates that example. So if that is the epitome, then you have to say that. আর চায়ের জন্য হচ্ছে আমি যে ভাবনা থেকে ভালো কাজের শুরু। সো হি হ্যাজ গট এ হিউম্যান ব্রেন। একটা ছেলেকে পড়াশোনা করতে পারতেছে না দেখছে, সেখান থেকে সে একটা ইনোভেটিভ কিছু করে ছেলেটাকে হেল্প করছে টু রিয়েলি এনলাইট। সো দ্য সোশ্যাল সাইড অফ ইট, যে কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি, ওই জায়গাটার থেকে ওটাকে দেখা। সো এগুলো একটা গুড বয় ইমেজ নিয়ে আসলো তামিমের, একটা ম্যাচিওর ইমেজ নিয়ে আসলো, এবং ওই ইমেজটা কিন্তু ফ্রেশে গিয়ে পড়লো। I think this kind of relationship help both parties. So ওই সময়ের ওই জায়গাটা ছিল। সো এরকম যেমন ফ্রেশ সয়াবিন তেলের একটা ক্যাম্পেইন ছিল একটুখানি ভালোর জন্য। তারপরে নাম্বার ওয়ানের জয় সবসময়, হ্যাঁ, মোশাররফ করিমকে দিয়ে, হ্যাঁ, জীবন খুব ভালো কাজ করছিল। বিউটিফুল, এখনো চলছে বাই দ্য ওয়ে, এখনো চলে না? ওকে, সো ওটা ছিল। হ্যাঁ, তারপরে ওটা ছাড়াও নাম্বার ওয়ান সল্টের একটা বিজ্ঞাপন ছিল, অ্যামেজিং বিজ্ঞাপন, খুব ভালো, যে কপাল নিয়ে যারা জন্মায় না, কপালের ঘাম দিয়ে তাদের কপাল লিখতে হয়। হোয়াট আ স্টেটমেন্ট! আমার তো এখনও গুজবাম্প হয়। হ্যাঁ, ওই গ্রের ওই ছেলেটাকে আমি সবসময় বলি যে ভাই তুমি এই কপি কেমনে লিখলা? যারা কপাল নিয়ে জন্মায় না, কপালের ঘাম দিয়ে তাদের কপাল লিখতে হয়। হোয়াট আ স্টেটমেন্ট! সো এই জিনিসগুলো আমরা একদিকে কমিউনিকেশনের সাইডে করছিলাম, এবং ওই সময়ে আমি বললাম যে উই হ্যাভ টু অকুপাই ক্রিকেট। সো আমাকে ক্রিকেট স্পন্সরশিপে যাইতে হবে। কত টাকা দিতে হবে? আমি বললাম আমাকে 8 কোটি টাকা দিতে হবে। এক কথায় এক টেলিফোন 8 কোটি টাকা ইজ অ্যাপ্রুভড। এটা কি করলেন? আমার চেয়ারম্যান, ওই যে ক্রিকেট স্পন্সর করলাম। আচ্ছা, ক্রিকেট স্পন্সর, বাংলাদেশের ক্রিকেটের স্পন্সরশিপে গেলাম, আবার টিভি স্পন্সরশিপে গেলাম। তখন বিগ ইনভেস্টমেন্ট একবার এক কথাই দিয়ে দিল। এবং আমার মনে হচ্ছে ওই সময় কি বললাম, ইউ পুট সাডেনলি দ্য হোল, along with others, as you said earlier, the whole organization on a fast track. They were on the অনেক ভিজিবিলিটি বলেন, অনেক সাকসেস বলেন, কিছু আমার ধারণা ওই সময় গিয়ে আপনার সিএসডি লঞ্চ করলেন। এই লঞ্চের কথা পরে যেখানে যত ক্যাপাসিটি ছিল সবগুলোর ক্যাপাসিটি 2 বা 3 গুণ করা হয়েছে, ফ্যাক্টরি ক্যাপাসিটি। সো আমার কাজ ছিল ক্যাপাসিটি, যখন আমি যাই তখন ক্যাপাসিটি ইউটিলাইজেশন ওয়াজ 30%, 40%, 45% এরকম। সো ওগুলোর ক্যাপাসিটি 90-95% করার পর ক্যাপাসিটি বাড়ানো
এই পুরাটাই এই 10 বছর যে মেঘনার জার্নি, এই 10 বছরের মধ্যে ক্যাপাসিটি এনহ্যান্সমেন্ট হয়েছে। আমি ইন ট্যান্ডাম উইথ টেকনিক্যাল ডিপার্টমেন্ট কাজ করেছি। আমার কার্তিক বাবু মানে ওয়ান গাই হু ইজ ফেনোমেনাল, কারণ হচ্ছে তার যেই পরিমাণ ডাইভার্স ভার্টিক্যালসে তার যে পরিমাণ ফ্যাক্টরি করার অভিজ্ঞতা, মানে এক তো হচ্ছে আমাদের চেয়ারম্যান সাহেব, হ্যাঁ মোস্তফা কামাল সাহেব, উনার অভিজ্ঞতা প্লাস হচ্ছে এই কার্তিক বাবুর অভিজ্ঞতা, এই দুজন মানে বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে স্পেশালি এফএমসিজি ইন্ডাস্ট্রিতে উনারা যে কী কন্ট্রিবিউশন করেছেন এটা শুধু ইতিহাস লিখবে। অ্যামেজিং পিপল, পাগলের মতন একটা মানে গেম চেঞ্জার, হ্যাঁ এরা। সো ওদের সাথে কাজ করেছি, ওনাদের কাছ থেকে শিখেছি, ওনাদের ওই সাহসটা আমার মধ্যে সঞ্চারিত হয়েছে। হি গেভ মি দ্যাট কারেজ, এবং ওই কারেজটা যদি উনি না দিতেন, ওনার মেয়েরা বা ছেলে না দিত, তাহলে আমি তো এই পর্যায়ে পৌঁছাতে পারতাম না, নেভার, বিকজ উইদাউট ওনার্স ইউ ক্যানট গেট ইট। সো ওনারা যে আমাকে এতটুকু কনফিডেন্সে নিয়েছিলেন, এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। ট্রু। হ্যাঁ, সো ওইটা প্লাস হচ্ছে আমার এত বড় টিম। আমি যখন গেছি তখন মাত্র 1200-1300 লোক। আমি যখন ছেড়ে আসি তখন প্রবাবলি 8,500 লোক এমপ্লয়েড। সো এই যে এই এমপ্লয়মেন্ট জেনারেশনটা, এটা তো এই জার্নি তে মানে মেঘনার এই এফএমসিজির এই জার্নিতে আই ওয়াজ অলসো পার্ট অফ ইট। প্রবাবলি আমার জন্য হয়েছে। অনেক ছেলে পেলে যারা টেরিটরি ম্যানেজার ছিল তারা রিজিওনাল ম্যানেজার হয়েছে, যারা রিজিওনাল ম্যানেজার ছিল তারা ডিএসএম হয়েছে, ডেপুটি ম্যানেজার হয়েছে, যারা লিড করছে টিম, অন্যান্য জায়গায় টিম লিড করতেছে এখন, তারা তো কাজ শিখছে, ডিস্ট্রিবিউশন, সেলস, এগুলোর জন্য স্কিল ডেভেলপমেন্টের জন্য রাত নাই দিন নাই পরিশ্রম করছি। মানে কখনো দেখি নাই যে এটা আসলে কার কোম্পানি, কী কোম্পানি, মনে হয়েছে এটা আমারই কোম্পানি। আই ইউজ টু ওন ইট। এবং আমি এখনও মনে আছে, আমি তামিনা ম্যাডাম যে ম্যাডামটাকে বলতাম, কোম্পানি কিন্তু ম্যাডাম আপনার না, কোম্পানি কিন্তু আমাদেরও। অ্যান্ড দে ইউজ টু লাইক ইট বিকজ they like this kind of people যারা আসলে তাদেরকে করে দেখাবে। They know that people who have ownership, হ্যাঁ, they'll work harder, more passionate and everything. So ওটা করে মানে ধরেন 10 বছরে 5 times 6 টাইমসের মতন একটা ব্যবসাকে চেঞ্জ করা, প্লাস এরকম একটা ইয়ের মধ্যে আমরা যেখানে এসেনশিয়াল ব্র্যান্ডেড কমোডিটি বিক্রি করি, সেইখান থেকে ক্যান ইউ গেট ইন টু প্রসেস ফুড, এবং সেখানে বিস্কিটসে যাও, নুডলসে যাও, হ্যাঁ ডিফারেন্ট স্ন্যাক্সে যাও, কার্বোনেটেড বেভারেজে যাও। এই যে একটা জার্নি, এই যে একটা লিপ, নেক্সট লেভেল জার্নি, এবং সেখানের একটা পজিশন তৈরি করে দেওয়া যাতে করে যারা ফিউচার লিডার আসবে তারা যাতে একটা বড় ক্ষেত্র পায় ইন টার্মস অফ এক্সপ্লোরিং, সেই জায়গাটা তৈরি করে দেওয়া যাতে করে এটা শুধুমাত্র মানে সময়ের কিছু না হয়, এটা যাতে একটা লিগেসিতে পরিণত হয়, যেভাবে স্বপ্ন লিগেসিতে পরিণত হয়েছে। আমি ক্লোজ আপ ওয়ান কিন্তু কন্টিনিউ করতে পারি নাই, যদি কন্টিনিউ করতে পারতাম এটাও একটা লিগেসি হইতো। হ্যাঁ, দ্য ওয়ে ইন্ডিয়ান আইডল হ্যাজ বিকাম আ লিগেসি, যদি এটা একটা প্রোডাক্ট হইতো, এটা আমি করতে পারি নাই। এইখানে যদি হয় যে স্বপ্ন যদি একটা লিগেসি হয়, তাহলে মেঘনা কেন হবে না? সো আই ট্রাইড দ্যাট অ্যান্ড ইট হ্যাপেন্ড, এবং আই এম সো গ্রেটফুল টু দ্যাম যে দে গেভ মি দিস অপরচুনিটি। ওনারা যদি অপরচুনিটিটা না দিত তাহলে তো এটা হইতো না। বাট despite all the success, that chapter also came to a unceremonially closing. এটা হয়ে গেল একদিন। কেন? আমি কখনো মেঘনার আসিফ হিসাবে পরিচিত হতে চাই না, বা ফ্রেশের আসিফ হিসাবে পরিচিত হইতে চাই নাই। আই এম অন এ মিশন। আমার মিশনে আমি যখন প্রথম চাকরি শুরু করি, আই ইউজ টু ওয়ার্ক ইন এ ব্যাংক। তারপরে আমি আসলাম নন ফুড এফএমসিজিতে, ইউনিলিভারে। তারপরে আমি গেলাম টেলিকমে, একটেলে, 3টা হলো, 3টা ভার্টিক্যাল। রিটেলে। তারপরে আমি গেলাম রিটেইলে, 4টা ভার্টিক্যাল। তারপরে আমি গেলাম ফুডে, 5টা ভার্টিক্যাল। আমার তো 9টা ভার্টিক্যাল করার কথা। গানচিলি 6th ভার্টিক্যাল। সিমেন্টও ছিল। সো না, সিমেন্টে আমি কাজ করি। আচ্ছা, সিমেন্ট কাজ করতে কাজ করি না। গানচিল ছিল, A6 হলো, সোমা A6 করলো, সো 7 ভার্টিক্যালস। আমার কাছে মনে হলো যে আমি তো অনেক কম দামি প্রোডাক্ট বিক্রি করছি, চাল, ডাল, তেল, নুন, সাবান, শ্যাম্পু, বাতাস, হ্যাঁ এগুলো সব বিক্রি করছি, কিন্তু বড় ভ্যালুর কোনো প্রোডাক্ট তো বিক্রি করি নাই।
সো ক্যান আই গেট ইনটু রিয়েল এস্টেট? ওখান থেকে বিটিআই, এবং এই রিয়েল এস্টেটে যাওয়ার ইচ্ছা থেকে কিন্তু বিটিআইতে যাওয়া। অ্যান্ড সো এই যে নতুন কিছু খোঁজার যে স্বপ্ন, নতুন কিছু খোঁজার যে নেশা, সেই নেশাটা না মানে পুরনো জায়গায় থেকে যাওয়ার নেশা থেকে অনেক বেশি আমাকে টানে আর কি। অ্যান্ড এটাও সত্য যে when you are at high, that's the time to leave. When you are at low, this is not the time to leave. আপনি যখন একদম হাইতে আছেন তখনই আপনার যাওয়া উচিত। এবং আরেকটা জিনিস হচ্ছে আমার না মানে হঠাৎ আমি খেয়াল করলাম যে আমি মনে হয় অ্যাট দ্য ফ্যাগ এন্ড অফ মাই ক্যারিয়ার চলে আসতেছি। আমার তো এন্টারপ্রেনারশিপের একটা জায়গা আছে, সেটার জন্য আমাকে টাইম দিতে হবে। সো আমি রিয়েল এস্টেটটা শেখার পর আই হ্যাভ টু গেট ব্যাক টু এন্টারপ্রেনারশিপ। সেটার জন্য আমার রিয়েল এস্টেটে আমার স্টিনটা হয়তো অত বড় হবে না, কিন্তু আমি রিয়েল এস্টেটটা শিখতে চেয়েছি, অনেক বড় ভ্যালুর প্রোডাক্ট বিক্রি করতে চেয়েছি, এবং সেটা আমি পেরেছি, খুব সাকসেসফুলি পেরেছি। এবং 1 বছর যে আমি বিটিআইতে কাজ করেছি, আমার মনে হয় 1 বছর বিটিআইতে কাজ করেছি সত্য, কিন্তু ওই সময় বিটিআর যে কোনো লোকরে আপনি জিজ্ঞেস করলে বুঝতে পারবা যে আমি আসলে ওই 1 বছরে, আমি নিজে জানি, আমার সোল জানে, আমি 3 বছরের কাজ করেছি। আই ইউজ টু ওয়ার্ক লাইক আ হগ। শিখতে হয়েছে, কন্ট্রিবিউট করতে হয়েছে, এবং আই ডিড ইট। পিপল, এবং আরশি হায়দার সাহেব ইন বিটিআই, হি ইজ another genius with which I worked. And this guy helped me so much in terms of guiding, in terms of becoming a navigator, যে আমাকে কিভাবে করতে হবে, এটসেট্রা এটসেট্রা। সো আই রিয়েলি লার্ন ফ্রম হিম। শর্ট স্টেন্ট কেন দিলেন? শর্ট স্টেন্ট দিলাম হচ্ছে দুটো কারণ। একটা হচ্ছে উনার সাথে আমার প্রিন্সিপাল মিল ছিল না, কারণ হি ওয়াজ মাইক্রো ম্যানেজিং। আমার মাইক্রো ম্যানেজমেন্ট, আমি অনেক বেশি, কারণ আমি সবখানে যে কাজ করছি, ইউসি আমাকে যে লিভাওয়ে দিছে সে কিন্তু আমার কাছ থেকে বেস্টটা পাইছে, কিন্তু যে আমাকে কন্ট্রোল করে বলতেছে ডু দিস, ডু দ্যাট, না আপনি এটা করবেন না, আপনি ওটা করবেন, দ্যাট ইজ নট মাই স্টাইল। আমি কিন্তু মানে খুবই ইন্ডিপেন্ডেন্ট টাইপের একটা মানুষ। আমাকে আপনি যদি স্বাধীনতা দেন, আপনি আমার জান পাবেন। আপনি যদি আমাকে স্বাধীনতা না দেন, আপনি যদি আমাকে বলেন যে আমি যেভাবে বলতেছি সেভাবে করো, দেন প্রবাবলি দিস ইজ ফর সামওয়ান এলস, নট ফর মি। সো ওটা আমি খুব কুইক রিয়েলাইজ করি বিটিআইতে, অ্যান্ড দেন আই স্টেপ ডাউন। আচ্ছা ভাই, দেখেন আমি আপনাকে পার্সোনালি 20 বছরের মতো চিনি, হ্যাঁ, মানে একটেল ডেজ থেকে চিনি, তার আগে জানার সুযোগ হয়নি। আমার সবসময় মনে হচ্ছে, প্লিজ ডোন্ট টেক ইট অ্যাজ এ ক্রিটিসিজম, বাট আমি কোনো ক্রিটিসিজম করলেও কোনো অসুবিধা নেই। ইউ ক্যান অলওয়েজ ডু দ্যাট। মানে আই হ্যাভ গট দিস ইমোশনাল ইন্টেলিজেন্স টু অ্যাকসেপ্ট any kind of criticism, because that is an opportunity to reflect myself and see যে ওখান থেকে শিখে অন্য কিছু করা যায় কিনা। ওকে, সো বাট মানে আপনাকে ক্রিটিসিজম করার মতন মানে আমার ধৃষ্টতা বলেন বা মানে আমাকে ক্রিটিসিজম করা যাবে না কেন? না, আরে ভাই, পৃথিবীর অনেক বড় বড় লোকরে বুঝছো, যে কোনো কিছু জানে না। আজকে ফেসবুকের শুনো আজকে ফেসবুকে, হ্যাঁ, একটা বাচ্চা চ্যাংরা পোলা দূরে গালি দিতে পারবে, হ্যাঁ, সে আইনস্টাইনকে গালি দেওয়া ধুয়ে রাখতেছে না, তুমি বলতেছে তুমি আমাকে সমালোচনা করতে পারবে না, এটা হইল নাকি ভাই? আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার সবসময় মনে হচ্ছে you know how to attain success, somehow you don't know how to manage success. সব সময় you have achieved success with your hard work, dedication, but somehow এরপরে মানে আপনার আমার পার্সোনালি, again if I'm like overstepping, excuse me for that, মনে হচ্ছে আপনি আসলে মানে ওই জায়গাগুলো মানে somehow সাকসেসের ওই যে পরবর্তী যে স্টেপটা, আমার ধারণা কেন মনে হয় আপনি এটা মানে either you get bored or you do, I don't know what else happens there, somehow আপনি ওটার পরে you want to go to some place else, or you don't want to মানে be there for some reason, or আমার কাছে মনে হচ্ছে আপনি ওই জায়গাটা থাকতে চান না, কারণ মানে as celebrated as you are as a marketeer, as a business leader, as a organizational transformer, এই জায়গা থেকে চিন্তা করে মানে আমার মনে হয় আসলে probably it could have, the legacy could have been much more enriched যদি আমি কন্টিনিউ করতাম। হ্যাঁ, ওকে, সো let me give you this answer. You remember যে আমি বলছিলাম যে জ্যাক অফ অল ট্রেড, মাস্টার অফ নান? সো আই ওয়ান্টেড টু বিকাম মাস্টার অফ অল ট্রেড, জ্যাক অফ নান। সো মাস্টার অফ অল ট্রেড মানে কি?
আমি একটা ট্রেডে থেকে যাব? হয়তো না। হয়তো না, নাই। হ্যাঁ, সেজন্যই আমার এই জার্নি, এই 9টা 10টা ইন্ডাস্ট্রি ভার্টিক্যালের জার্নি। এক। দ্বিতীয়ত হচ্ছে যারা ক্রিয়েট করে তারা তো ক্রিয়েট করে যায়, মেনটেন করার লোক অনেক আছে, ক্রিয়েট করার লোক কয়জন? Look at the entire professional sphere. Tell me, who are the creators? Very few, I guess. I'll agree with you on this. So you do not, you need to choose between, what you would like to do. আর আমি ব্যবসা মেনটেন করতে পারি কি পারি না সেটার একটাই প্রমাণ যে আমি কর্পোরেট লাইফ লিড করার পরেও গানচিল 2005 থেকে 2025 পর্যন্ত 20 ইয়ার্স হয়ে গেছে মিউজিকে, এই ব্র্যান্ডটা দাঁড়ায় আছে, কিন্তু এটা কিন্তু ধ্বংস হয় নাই। কীভাবে? অ্যান্ড গানচিল ইজ এ লেট এন্ট্রেন্ট ইনটু দ্য মিউজিক লেবেল ইন্ডাস্ট্রি। এবং মিউজিক পুরোপুরিভাবে উড়ে গেছে, মিউজিক এক্সিস্ট করে না এখন, মিউজিক অ্যাজ এ বিজনেস বাংলাদেশে এক্সিস্ট করে না। এবং সেখানে গানচিল কিন্তু এখনও মিউজিক করে যাচ্ছে, মিউজিক করছে, মিউজিকের জন্য চেষ্টা করছে, বিকজ আই এম আ বর্ন মিউজিশিয়ান, আমাকে এটা করতেই হবে। এবং টেকনোলজি যেভাবেই চেঞ্জ হোক না কেন আমি এখানে থাকবো। সো গানচিল ইজ এ প্রুফ যে আমি কন্টিনিউ করতে পারি। প্রবলেমটা হচ্ছে যখন ইউ আর এ প্রফেশনাল, তখন তুমি এখানে থাকলা কি থাকলা না, ব্যবসাটা কিন্তু তোমার না, ব্যবসাটা মালিকের। এটা ইউনিলিভার হোক, জিপি হোক, রবি হোক, অ্যাক্টেল হোক, মেঘনা হোক, এসিআই হোক। সো তুমি, you will not be remembered as a professional, but if you are an entrepreneur, people will remember you. So সেই জায়গাটা থেকে I knew যে I have to become an entrepreneur one day. আমার জীবনের শেষটা ওই লিগেসিটা, তোমার এই লিগেসিটা ক্রিয়েট করেই যাব। সো কুইক কোয়েশ্চেন, এই পয়েন্টটা যেখানে কথা, ফর এক্সাম্পল আমি বড় উদাহরণ দিই, হয়তো Tata family is no longer part of the business. But Tata family কোন shareholder? শুনো, Tata family কোন CEO is remembered? No. Let me. So therefore, I'm telling you. No. Let me finish the question. The family is no longer part of the management. They have. Ratanji was the last person who was even part of the system. Ekhon, the family is only investment. They're in the board. আমাদের দেশের স্ট্রাকচারে probably ওই জিনিসটা I don't see happening anytime soon. Of course, Tata is a long legacy. That's a different thing. I understand that. I'm not saying that. 100 years, So, ওই জায়গা থেকে আপনি যে পয়েন্টটা বললেন, আসলে দিন শেষে আমি মালিক. Is there a trump card that comes into play more often than you would like to see? Not necessarily, but at times. হ্যাঁ, আমি বলবো না যে এটা ট্রাম্প কার্ডটা। দেখেন, it doesn't have to be decadely, but যারা ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনার্স, তারা কিন্তু দে বিকাম সাকসেসফুল আফটার লট অফ টয়েল। ট্রু। তারা অনেক হার্ডশিপ নিয়ে যায়, তারা অনেক থ্যাঙ্কলেস জব করে। সো তাদের যতটা না ইগো থাকে তার চেয়ে অনেক বেশি পারপাস থাকে। সো এই জায়গাটায় আমরা যারা ওনাদের সাথে কোপ করতে পারি না, আমরা তাদেরকে এই ব্লেমটা দিতেই পারি। বাট আই ডু নট এগ্রি টু দ্যাট। আমি মনে করি যে একটা এন্টারপ্রেনারের অনেক ধরনের পিকুলারিটিস থাকতে পারে। কেউ গালাগালি করতে পারে, হ্যাঁ, কেউ রাগারাগি করতে পারে, কেউ মানুষজনকে অবিশ্বাসের চোখে দেখতে পারে, কেউ বিশ্বাসের চোখে দেখতে পারে। এভরি অ্যাক্ট, এভরি বিহেভিয়ার হ্যাজ এ রিজন। If you understand the reason, you will be able to cope. If you are not understanding the reason and unnecessarily blaming someone, then you will not be able to cope, my brother. এটাই আমার লার্নিং আউট অফ লাইফ। আমি লোকালের সাথে কাজ করে এটাই আমার লার্নিং। মিস্টার মুস্তাফা কামাল ইজ অ্যান অ্যামেজিং ইন্ডিভিজুয়াল, such a dynamic individual. So much of respect I possess for him. Even today, I pray for him. প্রতিদিন আমি দোয়া করি তার জন্য, প্রতিদিন আমি ডক্টর দোলার জন্য দোয়া করি। ওয়াই? প্রতিদিন আমি আশি হায়দারের জন্য দোয়া করি, বিকজ দিস পিপল হেল্প মি লার্ন। দিস পিপল থট যে আই ওয়াজ কোয়ালিফাইড ফর দেয়ার পারপাস।
তাই না? সো ওই জায়গাটায় ওই গ্র্যাটিটিউডটা যদি না থাকে তাহলে হাউ ইউ উইল বি কন্ট্রিবিউটিং? ইউ কান্ট। ইভেন দ্য স্মল কিডস যারা মাত্র ব্যবসায় আসছিল, তামিনা মুস্তফা, তানজিমা মুস্তফা, তানভীর মুস্তফা, দে আর সো মাচ রেসপেক্টফুল, অ্যামেজিং। ওরা এত ডেডিকেটেড। ওদের ভুল থাকতে পারে, দ্যাটস বিসাইডস দ্য পয়েন্ট। ওরা ভুল না করলে শিখবে কোত্থেকে? আমরা তো জীবনে ভুল করছি। সো ইউ হ্যাভ টু অ্যালাউ দেম টু মেক মিস্টেকস। মিস্টেক সবাই করবে। হ্যাঁ, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে বাইরের থেকে পিপল গিভ দেম ডিফারেন্ট কাইন্ড অফ ফিডব্যাকস। ওটা জাজ করতে পারে না। এটা ওদের দোষ না, যারা ফিডব্যাক দিচ্ছে তাদের দোষ। তারা তো একটা সময় বুঝবে, একটা সময় তো রিয়েলাইজ করবে যে যেটা মুস্তফা কামাল সাহেব হয়তো রিয়েলাইজ করে ফেলছেন আউট অফ হিজ এক্সপিরিয়েন্স। ওনারাও একটা সময় গিয়ে বুঝবেন। আমিও এক সময় ভুল করতাম এটা, কিন্তু আমি তো একটা সময় বুঝছি যে না, একটা মানুষ যখন আউটরাইট আমাকে একটা কিছু বলছে, এইখানে আমার তাকে সোজাসুজি ডিসকার্ড করার কোনো কিছু নাই, আমার তাকে রিভেঞ্জফুল হওয়ার কোনো কিছু নাই। আই হ্যাভ টু রিয়েলি ওয়েট অ্যান্ড সি যে ওয়েদার দিস ইজ পারসিস্টিং, ওয়েদার দিস ইজ এ প্রবলেম। যদি প্রবলেম হয় আই উইল ফেস ইট, তাই না? আমি তার সাথে সামনাসামনি বসে কথা বলবো, ভাই আপনি এটা কেন করতেছেন, এটা কি, ক্যান উই টেক অ্যামেন্ড? আমরা কি এটাকে কারেক্ট করতে পারি কোনোভাবে? এক্সপেকটেশনসটাকে কি আমরা ম্যানেজ করতে পারি? বা যদি কেউ দেখতেছে যে না, আমি আসিফ সাহেবকে এই জায়গায় রাখতে চাই না, ইট ইজ হার ডিসিশন। একটা সময় আমিও হয়তো কারোর জন্য আমি ওকে এই জায়গায় রাখতে চাই না, এরকম আমি একটা ডিসিশন নিতে পারি। আমি হয়তো তাকে কমিউনিকেট করব, অন্যজন হয়তো আমাকে কমিউনিকেট করবে না, বাট দ্যাট ডাজেন্ট মিন যে সামবডি হ্যাজ নট গট দ্য লিবার্টি টু অ্যাক্ট। সো এই যে ডাইনামিক্সগুলো, এই ডাইনামিক্সগুলো যদি আমরা না বুঝি, তখন আমরা অনেক আউটরাইট অনেক কমেন্ট করে ফেলি, অনেক ধরনের রিয়াকশন দেই। এগুলো আর নট পার্ট অফ মেন্টাল স্কিল আর কি। ওটা এই জন্যে আমি কিন্তু মেন্টাল স্কিলের বইটা লিখছি, আউট অফ অল দিস এক্সপিরিয়েন্স, যে ওয়াই পিপল হ্যাভ টু, মানে 3টা লোক একসাথে জয়েন করছে, কেউ হয়তো সিও হয়ে গেছে, কেউ হয়তো একটা ডিপার্টমেন্টের হেড হয়ে আছে, আর কারো হয়তো চাকরি নাই, বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। কেন? বিকজ the skills, the functional skills, the general skills, all the skills are same. The mental skill is not there. So এই যে আন্ডারস্ট্যান্ডিং অফ মেন্টাল স্কিল, এটা অনেকের মধ্যে নাই। and that's why I wrote this book, যে এটা প্রত্যেকে যাতে পড়লে তারা যদি মন দিয়ে পড়ে এবং তাদের জব এনভায়রনমেন্টে যদি তারা এটাকে রিফ্লেক্ট করে, they will see যে what they have to do to improve. কারণ you see, mistakes are not to be made. Mistakes are to be reduced. একই ভুল বারবার করলে ওকে তো পাগল বলবে লোকজন। সো ভুল একবার করা যাবে, বাট বারবার করা যাবে না। সো দোজ আর দ্য কাইন্ড অফ থিংস দ্যাট আই উড কমেন্ট অন ইউর। আসলে আমাদের মোটামুটি শেষ পর্যন্ত চলে আসে। লাস্ট কোশ্চেন, ডিফিকাল্ট কোশ্চেন হতে পারে আপনার জন্য, বাট লেটস আস্ক ইট এনিওয়ে। আপনি, ইউ আর ডিভাউট মুসলিম, ইউ নো দ্যাট অল অফ আস উইল গো ব্যাক টু আল্লাহ ওয়ান অফ দ্য ডেজ, অ্যান্ড আপনার একটা লেগেসি আছে, ইনশাল্লাহ থাকবে। Between choosing to maybe remembered as Asif Iqbal, the business guy, the marketing guy, versus Asif Iqbal, the musician, the lyricist, which one you would like to have? Choice is one choice. No. You have to. Because you see, master of all trade, jack of none. So if you want to have a Shobboshachi role, তাহলে তো you cannot ask the Shobboshachi You have to pick one. You have to pick one. I won't. But if you ask me, আমি এইভাবে উত্তর দিব যে পেটের দায়ে প্রফেশনাল হয়েছি, আত্মার দায়ে মিউজিশিয়ান হয়েছি। ওকে। আর আল্লাহকে জবাব দিতে হবে, সেজন্য নলেজ ডিসেমিনেট করি, যাতে অন্য লোক এনরিচড হয় আমার অভিজ্ঞতা থেকে। আমি যে ভুলগুলো করছি সেগুলো যাতে ওরা না করে। ভেরি সিম্পল। এটা যদি সেকেন্ড ফলো আপ কোশ্চেন থাকার কথা, জাস্ট ধরেন আপনার বাচ্চারা যদি তোমার বাবা কী করে, তারা কী বলে? দ্য মার্কেটিং গাই, দ্য বিজনেস গাই, অর দ্য লিরিসিস্ট? They say my father does many things. Okay. So that's where I'm most happy. Okay. Happiest, I would say. Asif bhai, it's been an absolute pleasure to have such a beautiful and in-depth conversation with you. I think I don't think we have done such a deep dive into anyone's life so far. Probably will do.
So thank you for being with us. It was amazing. Thank you so much, Shahid, and thank you. I would like to thank your team as well, and also thank you, audience. আমি জানি না খুব বেশি লোক এটা দেখবে, আমার এটা বিশ্বাস হয় না। So, but I was not as elaborate about my life as I were before. Probably আমি যদি biography লিখি, এইটা will help me a lot. You can just take the just মানে আমাদের পুরো কনভারসেশনটা নিয়ে you can just write the biography. না, ওখানে কিছু জিনিস আরো অ্যাড করতে হবে। ফর এক্সাম্পল my commitment to my village, এটা একটা বড় জায়গা। হ্যাঁ, মানে আমার বাবা we haven't purposefully মানে অনেক সব জায়গা কথা বলিনি আপনার মিউজিক্যাল ক্যারিয়ার নিয়ে, বিকজ আমরা আসলে we wanted to talk to the man behind all this amazing success. So যারা আসলে জানে না তাদেরকে একটু বলতে হবে যে মানে আমি সেই লোক যে যদি লক্ষ্য থাকে অটল লিখছি, হ্যাঁ তুমি বরুণা হলে হব আমি সুনীল লিখছি, তারপরে হচ্ছে তোমার ওই যে ওই দূর পরবাসে তারাগুনে আকাশে আকাশে লিখছি, হ্যাঁ তারপরে নকিব ভাইয়ের স্বপ্ন জড়ানো লিখছি, আইয়ুব বাচ্চুর ভাঙা মন নিয়ে তুমি আর কে দোনা লিখছি, বহুদূর যেতে হবে এখনও পথের অনেক রয়েছে বাকি, জেমসের অনন্যা লিখছি, দূর পাহাড়ে লিখছি, হ্যাঁ ফেরারি অনন্ত লিখছি। সো আই এম দ্যাট গাই যে ও প্রিয়তমা লিখছি, শাকিব খানের প্রিয়তমা মুভির, প্রহেলিকা মুভির মেঘের নৌকা লিখছি। সো আই এম দ্যাট লিরিসিস্ট অ্যান্ড আই এম দ্যাট গাই who still loves to write songs. Hopefully it's going to be keep coming to us. Yeah, it will. এই যে just recently ময়না লিখছে যেটা ট্রেন্ডিং এ নাম্বার 1 ছিল। Very good. So that proves যে I am a marketer. I am a born marketer. মনে করি যে আমি জন্মাইছি মার্কেটিং করতে। So Asif bhai, thanks again for all the time. Thank you. দোয়া করো। Inshallah. All the best. So that was our conversation with Asif Iqbal. It was a long conversation, but আমাদের জায়গা থেকে আসলে আমরা চেষ্টা করেছি ওনার লাইফটাকে জানা, ওনার কাজটাকে জানা, ওনার স্ট্রাগলটাকেও জানা, সব মিলে I think it was a journey well worth taking. Thank you for taking the journey with us, and we'll see you soon. Bye.